প্রিয় ভিউয়ার্স, প্রামাণ্য কথা থেকে আপনাদের শুভেচ্ছা। আমরা প্রামাণ্য কথার পথের কাহনে গত পর্বে আমরা সেই মনতলার ব্রিজ হয়ে সুতিয়া নদী বেয়ে বানার ক্ষীরু শীতলক খাবে আমরা কত না কথা বলেছি। আমরা বলেছি এই পথ ফুরবার নয়, এই জলপথ বিশেষ করে আমাদের এই নদীমাতৃক বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় বা প্রধান পরিচয়। এই পরিচয় জানতে গেলে আমাদের এই জলযাত্রা আপনারা আমাদের সঙ্গী হবেন, অবগাহন করবেন। আমরা জানি যে আমাদের এই জলযাত্রা একদিকেই সীমাবদ্ধ নয়। এই বৃহত্তর ময়মনসিংহে আমাদের অসংখ্য নদ নদী, এগুলো বিপুল তাণ্ডবে বিচিত্রভাবে বেগবান হয়েছে নানা দিকে। আমরা যাকে হাওর বলি সেটি আসলে সাগর শব্দের অপভ্রংশ, সাগর থেকে হাওর হয়েছে। তাহলে এক সময় বোঝা যাচ্ছিল নদীমাতৃক এই জায়গাটিতে সাগর অর্থাৎ ব্রহ্মপুত্র এসে ওখানে মিশত। সেই ব্রহ্মপুত্রের শাখা প্রশাখা উপনদী সব মিলিয়ে জালের মতো আমাদের শরীরের শিরাতন্ত্রের মতো যেভাবে বেয়ে গেছে, যেভাবে বেহুলা লক্ষিন্দরের মিতলাস অর্থাৎ জীবন মিতলাস নিয়ে গাঙ্গুরের জলে ভেসেছিল তার জীবন ফিরিয়ে আনার জন্যে, সেই জলে আমরা আসুন অবগাহন করি, সেই জলে জলে স্নাত হই এবং দেখি তার কি বিচিত্র রূপ। আপনারা জানেন যে আমাদের যে ভাটি অঞ্চল, উজান ভাটির যেখানে খেলা চলে, আমাদের বিশেষ করে পূর্ব ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জে গারো পাহাড়ের পাদদেশে যে হাওর অঞ্চলটি রয়েছে, সেই হাওরের মাঝখানে রয়েছে ছোট ছোট নদী, ধনু নদী, কংস নদী, এগুলোর মিলন মেলা রয়েছে। ওখানে মেঘনার শাখা নদীগুলো ওখানে এসে বিস্তারিত হয়েছে। তারই জলমগ্ন রূপ যখন বিশাল হয়ে যায় তখন মানুষ বলতো হেমন্তে পাও বর্ষায় নাও, মানে হেমন্তে পা ছাড়া তখন ওখানে চলার কোনো পথ ছিল না, আর বর্ষায় নাও ছাড়া কোনো রাস্তা ছিল না। এই নাওয়ের মাঝিরা তখন ভাটিয়ালি গান জুড়ে দিত, আর কোনো এক দয়মন্তী চিৎকার করে বলতো বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, আমার মাথা রেখে সে খুইলা দিমু তারে আইনা দে। কিংবা সেই শচীন দেব বর্মনের মতো কে যাস রে ভাটির নাও বাইয়া, বাইজানের খবর দিতেই আমায় নিত আইয়া, নায়র নিত আইয়া। এই যে গানের সুরে সুরে ভাটিয়ালি সঙ্গীতের মূর্ছনায় মূর্ছনায় আমরা একটা জনপদকে আবিষ্কার করতে পারি। সেই জনপদটি সমস্ত নগর সভ্যতা থেকে আলাদা, বিচ্ছিন্ন। ব্রহ্মপুত্র নদ তাকে সেই স্বতন্ত্র মর্যাদা দিয়েছে বলেই সেখানকার মানুষ অত্যন্ত অসাম্প্রদায়িক। সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের কোনো ভেদাভেদ ছিল না। সেই লালনীয় সংস্কৃতি, জালাল খার সংস্কৃতি, হাছন রাজার সংস্কৃতির সেই জায়গায় ময়মনসিংহ গীতিকার মতো বিশ্বনন্দিত সেই গীতিকাগুলো সেখানে দাপটের সঙ্গে বয়ে বেরিয়েছে। সেখানকার নরনারীরা আমাদের চোখের সামনে আজও ভেসে আসে। আমাদের সেই মহুয়া, মলুয়াজ, সেই চন্দ্রাবতী, সেই কেনারাম আমাদের চোখের সামনে ভেসে আসে। শুধুমাত্র ডক্টর দীনেশ চন্দ্র সেনী সেখানে পূর্ণমাসীর চাঁদ দেখেনি, আমরা এখনো দেখি। সেই কিভাবে সম্ভব হয়েছিল ওই জলমগ্ন ওই এলাকার মধ্যে তারা দীর্ঘ সময় থাকতে থাকতে গান বেঁধেছে। সেখানে অন্য কোনো শত্রুর আনাগোনা ছিল না, বিড়ম্বনা ছিল না, আক্রমণের ভয় ছিল না। তারা নির্বিঘ্নে এই জাতীয় গাথা কাহিনী, কল্পকাহিনী তারা তাদের মস্তিষ্ক থেকে তৈরি করেছিল সেই সব লেখাপড়া না জানা স্বশিক্ষিত মানুষ। সেই মানুষের কথা আমরা পরপর নানাভাবে শুনতে শুনতে আমরা জানবো কি করে সেই দস্যু কেনারাম তার পাপের অনুশোচনায় সেই মনসা মঙ্গলের সেই কাহিনী শুনে শুনে কি করে তিনি উদ্বুদ্ধ হলেন আবার নতুন জীবনে ফিরে যাওয়ার, এবং তার সেই ডাকাতের ব্যবহৃত সেই খান্ডাটি ব্রহ্মপুত্রের জলে বিসর্জন দিয়ে তিনিও চিরবিভাগী হয়ে গেলেন। কি করে, কেমন করে চন্দ্রাবতী সেই ফুলেশ্বরী সেই নদীর ধারে বিচরণ করত, সেই যে তার নায়ক কি করে সেই দিঘির জলে ভেসেছিল, কিভাবে মলুয়া তার নৌকা ফুটো করে সেখানে আত্মবিসর্জন দিল, কি করে সাধুর নৌকা, সেই নৌকার মধ্যে তার মহুয়ার জীবন বিপন্ন হয়ে গিয়েছিল। এইভাবে
কাহিনীগুলো কি চমকপ্রদ ভাবেই না আমাদেরকে নাড়া দিয়েছে। সেই নাড়া দেওয়া কাহিনীগুলোকে আমরা যদি হাওর সংশ্লিষ্ট সেই আমাদের পূর্ব ময়মনসিংহের সেই জনপদের সেই সংস্কৃতিকে না বুঝি, তাহলে তো আমরা অর্ধশিক্ষিত হয়ে থেকে যাব। সুতরাং এটা থেকে মুক্তি পাওয়ার জন্য চলুন আমরা সেই গাথার কিছু অংশ আমরা সেই হাওরের টকবগে জলের মধ্যে কোনো এক নৌকার ছয়ের পাটাতনে বসে বসে আমরা একটু শুনি, অবলোকন করি। আমাদের সাথে আপনারাও সেই আমাদের মানস ভ্রমণে একত্র হন, একাত্ম হন। ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ হয়ে কিশোরগঞ্জ কিংবা নেত্রকোনা বা সিলেট কিংবা সুনামগঞ্জ যেদিকেই তাকাবেন তার নিম্নাঞ্চলের দিকে এটা একটা উজান এবং ভাটির খেলা দেখবেন। উজান বলতে বুঝি পাহাড়, নীল এক পাহাড় আকাশ ছুঁয়ে আসছে, তার নিচে এক বিস্তৃত জলমালা। সেই জলমালার দুই দিক দিয়ে উত্তর এবং পশ্চিম এবং দক্ষিণ এবং পূর্ব, এই দুই দিকের মধ্যে একটা ডিম্বাকৃতি জলাশয়। এই জলাশয়ে সম্পূর্ণ মিলে প্রায় 98 লক্ষ হেক্টর, একটু নয়, এই বিস্তৃত জলমালা সাগরের মতো দেখতে ছিল বলেই এইটির নাম হয়েছিল সাগর হাওর। এই জনপদ হাওর বলে এই পরিচিতি লাভ করলো। আপনি যদি একটু তাকান, বর্ষাকালে আসবেন, দেখবেন যে মাথা উঁচু করে কোনো একদল কুমারী কন্যা যেন বসে আছে নিশ্চুপ হয়ে। যে হিজল এবং তমাল গাছের কথা বলা হলো, আসলে এরা সেই যে ম্যানগ্রোভ অঞ্চলের জলের মধ্যে টিকে থাকার যে গাছগুলো, সেই গাছগুলোর কথা। শুধুমাত্র যদি গাছগুলো এই কথা বলতো তাহলে আমাদের কোনো কথা ছিল না। কথা হলো এখানকার জীবন এবং জীবিকার সাথে আনন্দ এবং বিনোদনের কথা নিয়ে। কি সেই বিনোদন, কি সেই আনন্দ? আমরা জানি বর্ষায় নাও, হেমন্তে পাও, অর্থাৎ হেমন্তকালে এখানে পায়ে ছাড়া পথ নেই, আর কোনো যানবাহন ছিল না এক সময়। আর বর্ষায় নাও ছাড়া কোনো গতি ছিল না। এমন একটি অবস্থার মধ্যে দিয়ে এক ফসলি আবাদ হতো। সেই ফসল যখন ঘরে তোলার পর তারা যখন আবার বর্ষা আসতো, তখন সব মানুষ যখন গৃহবন্দী হয়ে যেত, এই গৃহবন্দী মানুষ প্রায় 6 থেকে 7 মাস তারা কি করবে? তখন তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে। তারা দলে দলে ভাবুক এবং কবি হয়ে যায় অনেকেই। তারা কিচ্ছাপালা, কথামালা দিয়ে কথার পর কথা সাজিয়ে মানুষকে আনন্দ এবং বিনোদনের মধ্যে দিয়ে মানুষের জীবনযাত্রাকে সচল করে রাখত। এবং এই নিরবিচ্ছিন্ন এই সচল জীবন এবং জীবিকা এবং এই আনন্দপূর্ণ জীবন এই পৃথিবীতে খুবই বিরল, সেটি গড়ে উঠেছিল আমাদের ময়মনসিংহ গীতিকার পটভূমিতে। সেই ময়মনসিংহ গীতিকার পটভূমির এই পালা এবং কিচ্ছাগুলোর মধ্যে এতই মনোরম, এতই অলঙ্কার দীপ্ত যে শুনলে যেন শুনতে ইচ্ছা করত। কি সেই নায়িকার বর্ণনা সেই হাওরের! হাইটা না যাইতে কন্যার মাথায় পরে চুল, মুখেতে ফুইটা ওঠে কনক চম্পার ফুল। দেশে দেশে কত ফুল ফুইটে আছে গাছে, সেই ফুল মলিন হলো এই কন্যার কাছে। কি অসাধারণ সেই বিবরণ! কন্যার সেই রূপ বর্ণনা দিতে দিতে সেই কন্যাটি কারো চোখে পড়ে গেল কার? এই ধনাঢ্য কোনো এক সওদাগরের পুত্র, কিংবা কোনো এক নায়েবে আমির, কিংবা কোনো এক রাজপুত্র, কিংবা কোনো এক দেওয়ানের পুত্র। এরকম করে দেখা গেল যে যখন এক বেদে সর্দার তার এক পালিত কন্যা অসাধারণ রূপসী মহুয়াকে নিয়ে খেলা দেখাতে গেল। বেদেদের জীবন, সেই খেলা, সেই সাপ খেলা এবং অন্যান্য খেলা এবং মধ্যে দিয়ে পালাটা গেয়ে গেয়ে মেয়েটা নৃত্য করে করে যখন মানুষকে বিনোদন দিত, তার জন্য দেওয়ানরা টাকা পয়সা দিত। এবং সেই ধনাঢ্য যুবক যখন দেখলো অসাধারণ এক সুন্দরী মেয়ে, সেই সুন্দরী মেয়ে এতই সুন্দরী সেটা তার ঘরে, সে এই সমাজে ঘরে তাদের নগর জীবনে নেই, তাই সে তার প্রেমে পাগল হয়ে যায়। অনেকটা ধর্মান্তর হওয়ার মতোই সেই মেয়েকে সে আগে যখন জায়গা দেয়, তখন যখন বেদের দল বুঝে ফেলে যে এ তো আমাদের যে সম্পদ, আমরা যাকে নিয়ে এই পালাগুলি তৈরি করি সেই মেয়েটাকে নিয়ে নেবে, আর মেয়েটা যদি নিয়ে নেয় আমরা জীবিকা চলবে কি করে? সুতরাং এই মেয়ে যদি হাতছাড়া যায় সবই হাতছাড়া হবে। ভয়ে তারা রাতে তার দেয়া সহায় সম্পত্তি সব ফেলে দিয়ে এই যে আমাদের হাওর বেষ্টিত অঞ্চলের কোনো এক বানিয়াচংয়ের এক জায়গা
কিংবা সেই যে আমাদের সেই পালার যে নদের চাঁদ, তার বাড়ি বামনকান্দা গ্রাম, এইগুলি সব এই হাওর কেন্দ্রিক গ্রাম। সেখান থেকে তারা রাতের আধারে গাধা ঘোড়া যা কিছু ছিল সব নিয়ে যখন রাতের আধারে পালিয়ে যায় আবার গারো পাহাড়ের উদ্দেশ্যে, হয়তো বা কোনো অজানা উদ্দেশ্যে, হয়তো কোনো না কোনো জায়গায় যে তারা আবার সেই জীবিকা নির্বাহের জন্য সেই আনন্দ বিনোদনের সেই গাথাগুলো বলবে বলে তারা যখন চলে গেল, তখন পাগল হয়ে যায় সেই আমাদের সেই দেওয়ান পুত্র, আমাদের সেই নদের চাঁদ। সেই নদের চাঁদ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মহুয়া সুন্দরীর আশায় ঘুরতে মহুয়া সুন্দরীকে সে পায় বটে, কিন্তু তার সেটা জীবনের বিনিময়ে সেই বিনয়ের যা এমনই ছিল করুণ যে মহুয়াও সেখানে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে মহুয়া, এবং নদের চাঁদকে হত্যা করা হয়। এই ধরনের একটি ঘটনার মধ্যে একটি জায়গায় বলতেছে যে সে যখন মেয়েটাকে মানে তার ঘাট দিল, সেই ঘাটের মধ্যে জল তুলতে গেল, জল ভরা সুন্দরী কন্যা ইত্যাদি বলে, তখন সে যায় তার কাছে প্রেম নিবেদন করে ফেললো একেবারে। এই নিবেদনটাকে সহজভাবে নিলেও সে একটু মানে এটিকে উপহাস করে তখন তাকে বলল, লজ্জা নাই রে নির্লজ্জা ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলাতে কলসি বান্ধা জলে ডুবা মর। আরে না গর, এত বড় হইছো, তোমার না করাইছে বিয়া, কেমন তোমার মাতা পিতা, কেমন তাদের হিয়া। এইসব বলার পরে সে তার উত্তর দিচ্ছে, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুবা মরি। এই যে কলসি কন্যা কোথায় সে পাবে দড়ি, এই যে প্রেমের দড়িতে সে আত্মনিবেদন করে তার নায়িকার কাছে সে বিসর্জিত হতে চেয়েছে, এমন পালা পৃথিবীতে খুব বিরল। আমরা এরকম 30টি পালার কথা জানি যেটি উদ্ধার করা হয়েছে, এরকম হয়তো আরো 30 পালাও একসময় হয়েছে, নষ্ট হয়ে গেছে, কেউ উদ্ধার করেনি। উদ্ধার করেছিল আইথর গ্রামের চন্দ্রকুমার দে নামক একজন অর্ধপাগল একটা মানুষ, এবং তার সেই সংগৃহীত তথ্যাবলী, সংগৃহীত সেই বিনোদনের গাথাগুলো নিয়ে, বিশ্ববিস্তৃত সেই গাথাগুলোকে নিয়ে ডক্টর দীনেশচন্দ্র সেন পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিল, ইংরেজি ভাষায় অনুবাদ করেছিল। ফ্রান্সের রোমারোলা এই সব কাহিনী পরে কেঁদেছিল, বলেছিল সারা রাত ঘুরে আমি মহুয়াকে দেখেছি, আমি ঘুমাতে পারিনি। এই দেওয়ানা মদিনার কথা আমরা জানি, আমরা চন্দ্রাবতীর কথা জানি, আমরা রূপবতীর কথা জানি, আমরা কমলার পালার কথা জানি। কি অসাধারণ সেই পালা, সেই পালা সচরাচর মেলে না। হাওরে সেটি সম্ভব হয়েছিল। সুতরাং হাওর শুধুমাত্র আমাদের জীবন জীবিকা, আমাদের কি বলে ইকোলজি, আমাদের বায়োডাইভার্সিটি, এগুলি সবই ঠিক আছে। আমার পাহাড় এবং নদী, জল এবং সব নিয়ে যে প্রাকৃতিক একটা সৌন্দর্য লীলাভূমি তৈরি করেছে, সেই লীলাভূমির সাথে মানব সৃষ্ট লীলাভূমিও কম ছিল না। মানুষের সবচেয়ে মৌলিক যে জিনিস, যে প্রতিভা, যেটি সেই প্রতিভার দ্বারা নির্মিত সেই সব পালা, আমরা সেটুকে সিনেমা হতেও দেখেছি, নাটকে দেখেছি, উপন্যাসে দেখেছি। এর প্রভাব, সেই প্রভাব সহসা কোনোদিন বিলীন হয়ে যাবে না, রূপান্তর হবে, পরিবর্তন হবে। এই সব পালার আবেদন কোনোদিন শুরু হবে না।